আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ও ডিআইজি নুরুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা, রাজসাক্ষী খালাস। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামাতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। কাল ঘোষণা করা হবে বিএনপি নির্বাচনী ইশতেহার। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের প্রধান তারেক রহমান। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। টান টান উত্তেজনায় রাজধানী সহ সারা দেশে চলছে প্রচার প্রচারণা। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি নুরুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড, সাবেক এসপি আব্দুল্লাহিল কাফি সহ 7 জনকে যাবজ্জীবন এবং 2 জনকে 7 বছর কারাদণ্ড দিয়ে বহুল আলোচিত আশুলিয়ায় হত্যা ও মরদেহ পোড়ানোর মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হককে ক্ষমা করে দিয়েছে আদালত। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামিপক্ষ। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন সাভারের আশুলিয়ার দৃশ্য এটি। গুলি করে হত্যার পরও পুলিশের ক্রোধ ও জিজ্ঞাসার আগুনে পুড়ে খাক হয় তানজিল মাহমুদ সুজয়, বাইজিদ বুস্তামি, আবুল হোসেন, ওমর ফারুক সহ 6টি তরুণ প্রাণ। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে গত বছর 21 আগস্ট পৈশাচিক সেই হত্যাযজ্ঞের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলতি বছরের 20 জানুয়ারি শেষ হওয়া সেই বিচারের রায় ঘোষণা হল বৃহস্পতিবার। রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আর রাজসাক্ষী হয়ে ক্ষমা পেলেন এসআই শেখ আফজালুল হক। 16 আসামির মধ্যে 8 জন এখনো পলাতক। হিটলারের গ্যাস চেম্বারের পরে এই ধরনের ব্রুটালিটি খুব কম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং একজন এমপির নেতৃত্বে মানুষকে হত্যা করা হয়েছে এবং তারপর তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। লাশগুলো বিকৃত হয়েছে, স্বজনরা তাদের লাশ চিনতে পারেনি, দাফন করতে পারেনি যথাসময়। একজন জীবিত ছিল, তাকেও পোড়ানো হয়েছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, অপরাধের গভীরতা বিবেচনায় আসামিদের মার্জনার কোনো অবকাশ নেই। মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা, অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয়, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। অন্যদিকে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে আসামি পক্ষ। আমরা মনে করি যে এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত, ভীষণভাবে অপ্রত্যাশিত। আমরা এখন সবাই ইনশাআল্লাহ অ্যাপিলেট ডিভিশনে আপিল করব, যত দ্রুত সম্ভব আমরা অ্যাপ্লিকেশন দিব। কাগজ পাওয়ার সাথে সাথে আমরা অ্যাপিলেট ডিভিশনে যাব। এদিকে রায়ের পর ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে জানিয়ে ট্রাইব্যুনালের সামনে তীব্র প্রতিবাদ জানায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসআই মালেক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই অভ্যুত্থানের মতো আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। 4 জেলায় নির্বাচনী সফরের অংশ হিসেবে নওগাঁর এটিএম মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায়
জামাতের আমির এসব কথা বলেন। এ সময় নারীদের প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন শফিকুর রহমান। খায়রুল ইসলামের রিপোর্ট। আরো জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশে ছুটে বেড়াচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রতিটি জনপদের মানুষের কাছে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। তার কথায় ক্ষমতার মোহ নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার। ক্লান্তিহীন পথ চলার মধ্য দিয়ে জনগণকে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন তিনি। এই পথ চলা কেবল ভোটের জন্য নয়, এই পথ চলা একটি আদর্শিক রাষ্ট্র গড়ার সংগ্রাম। মানুষের ভালোবাসা আর দোয়ার শক্তিতেই এগিয়ে চলেছেন জামায়াতের আমির, আশার আলো হয়ে, ভরসার প্রতীক হয়ে। দুই হাত দিয়ে উপরে হাত, মাশাআল্লাহ, এবার হাত জায়গায় চলে গেছে। সকালে নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশে সংখ্যালঘু রাজনীতির কবর রচিত হবে। তিনি বলেন, এ দেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। এই ভোটটা আগামীতে হবে ইনশাআল্লাহ ইনসাফের প্রতীকে। আমরা 11 দল যে যেখানে সমন্বয় করে আমরা নিয়েছি, যাকে যে মার্কা যেখানে তুলে দেওয়া হয়েছে, এটা আমাদের 11 দলের মার্কা। আপনারা কি দাঁড়িপাল্লার সাথে আছেন? আছেন আপনারা সবাই? লড়ে যাবেন বিজয়ের জন্যে, মানবতার বিজয়, দুঃখী মানুষের বিজয়, মজলুমদের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয়, জনগণের রাষ্ট্র কায়েমের বিজয়। সাফ কথা, আমরা জামাতে ইসলামীর বিজয় চাই না, আমরা চাই বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় হলে এটা আমাদের সকলের বিজয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে কোনো বৈষম্যের রাজনীতি চলবে না। মাস্তানি ও হুমকির রাজনীতি বন্ধ না হলে আবারও জুলাই আন্দোলনের মতো বিপ্লবের হুঁশিয়ারিও দেন তিনি। এই বাংলাদেশেই যারা মাইনরিটির অধিকার নিয়ে বেশি হাল্লা চিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতাল পল্লীতে কি করেছে আপনারা দেখেন নাই? তারা কি আমাদের ভাই না, বোন না? তারা কি এই দেশের নাগরিক না? আমরা তাদেরকে কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে আগাবো। পরে তিনি বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর জনসভায়। বলেন, দেশে পরিবারতন্ত্র ও আধিপত্যবাদী রাজনীতি চলবে না। ইনশাআল্লাহ চাঁপাইবাসীর হ্যাঁ। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে, একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান ভোটটা চাই। নাটোরের জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেদিন তোমরা এই দেশ গড়বা, তৈরি হয়ে যাও। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। তোমাদের হাতে এই দেশের ভার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে 8 ফেব্রুয়ারি রোববার বিএনপির সবশেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2টায় অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, শেষ নির্বাচনী জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশপাশের জেলার ধানের শীষের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। শান্তিপূর্ণ নির্বাচনের আশা প্রকাশ করে রিজভী শুক্রবার বিকেল 3টায় সোনারগাঁ হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। 8ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে বিএনপির সর্বশেষ যে জনসভা, সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন, তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। আমাদের ইশতেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল 3টায়। 5 আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় বড় ঘোপে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের
প্রার্থীর সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ মন্তব্য করেন। জনসভায় জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হয় তবে জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই তা মেনে নেবে না। তারাই নতুন জালেম, যারা 5ই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে, যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে, যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে, তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মতামত বা পরামর্শ না দিয়ে শুধুমাত্র 300 আসনে নির্বাচন পর্যবেক্ষণ করবেন তারা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। আসন্ন গণভোট ও 13তম জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইইউ পর্যবেক্ষক দল কাজ শুরু করেছে। এদের মধ্যে 6 সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। পরে পর্যবেক্ষক প্রতিনিধি দলের প্রধান ইভার্স ইজাবস সাংবাদিকদের বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন আশা করে ইইউ। Our role here is not to get involved in advising or correcting or something. Our role here is to observe and then to transmit our observations afterwards. পরে কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেটের গতি কমানোর বিষয়ে ইসির কোনো পরিকল্পনা নেই। যে চ্যালেঞ্জটা আপনাদের সাথে আগাগোড়াই বলে আসছি, সেটাই আমরা আবারও বলেছি, রিইটারেট করেছি, সেটা হচ্ছে যে অপতথ্য, যেটা হচ্ছে তথ্যের অপপ্রচার। আমরা মেটার সাথে আলোচনা করেছি এবং আমরা কথা বলছি এবং দেখি, আমরা আশা করি যে মেটা আমাদের এই ব্যাপারে সহযোগিতা করবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে 116টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে জানিয়ে সচিব আরও বলেন, পুনঃমুদ্রণের কারণে ব্যালট পৌঁছাতে কিছুটা সময় লাগলেও খুব শীঘ্রই বাকি আসনগুলোতে তা পৌঁছে যাবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। উৎসবের আমেজ আর টান টান উত্তেজনার রাজধানীতে চলছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তে পাড়া মহল্লায় গিয়ে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে সফল করতে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর নির্বাচনী আমেজের খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অলিগলি, মাঠ, বাজার কিংবা বড় রাস্তা, সবখানেই নানা কায়দা, নানা কৌশলে চলছে প্রার্থীদের গণসংযোগ। উন্মাদনা সাধারণ ভোটার ও কর্মীদের মধ্যে। ভোটের বাকি আর মাত্র কয়েকদিন, তাই নেতাকর্মীদের নিয়ে অলিগলি হয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমরা এলাকাকে নিরাপদ করতে চাই, মাদক সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করতে চাই। আর আমি যেহেতু এই এলাকার সন্তান, এই এলাকার মানুষের ঘরের ছেলে, তারা অনেকদিন পরে মনে করছে যে একটা ঘরের ছেলেকে পেয়েছি, তাকে নিয়ে এগিয়ে যাই। খিলগাঁও বউবাজার এলাকায় মাত্র 2 জন সঙ্গী নিয়ে ব্যতিক্রমী গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। সংসদে ভোট দিয়ে জনপ্রতিনিধি পাঠানো হয়, কিন্তু এরপর আর পাশে পান না। তো সেইখানে আমার একেবারেই খুবই স্পেসিফিক প্রতিশ্রুতি আছে আমার ইশতেহারে, এমপি জব দিতে যাতে নিশ্চিত হয়। এখানে আমাদের যে টিম থাকবে তাদের সাথে কথা বলতে কোনো নেতা বা ভাই ধরার কোনো প্রয়োজন নেই, কোনো প্রোটোকল নাই। অফিস থাকবে, অফিসে মানুষ এসে তাদের সমস্যার কথা জানাতে পারবে। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী MA কাইয়ুম মালিবাগ, আফতাবনগর ও বাড্ডা এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত যে ঢাকা 11 আসনটা করতে চায়, এটার উপর মানুষ আস্থাশীল হয়েছে, কারণ আমরা যেটা বলি সেটা করি। সেই জন্য এবং মানুষ আমাদের চিনে, দীর্ঘ সময় আমরা কমিশনার ছিলাম, সুতরাং মানুষের আস্থাটা আমাদের দিকেই। রাজধানীর দক্ষিণখান এলাকায় প্রচারণা চালান ঢাকা 18 আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা জসিম উদ্দিন নুরি। বেকারদের জন্য আইটি সেক্টর খুলে ঘরে বসে যেন বিদেশেও ইনকাম করতে পারে, সেই ব্যবস্থা নিয়ে আমি সব বেকার দূর করব।
এদিকে বিকেলে রাজধানীর মানিকদি ইসিবি চত্বর থেকে গণমিছিল করে ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশে ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে এবং জনগণের যথেষ্ট পরিমাণ সাড়া, এবং আমরা আশা করি আমরা পুরো সময়টাই একটা সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে এই পর্যন্ত আসতে পেরেছি এবং 12 তারিখে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী যারাই জিতুক তারা সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদিকে ইসিবি চত্বর থেকে তারেক রহমানের পক্ষে প্রচারণায় নামে বিএনপি নেতাকর্মীরা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। ভোটের আর মাত্র 7 দিন বাকি। প্রচারণার জনসংযোগে পুরো ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। শেষ সময় ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে অনেকেই অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। জনসাধারণ বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন তারা। ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্লোগানের রাজনীতির দিন শেষ। 12 ফেব্রুয়ারির পর মানুষের জন্য কাজ করার রাজনীতি শুরু করবে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। ধানের শীষে ভোট চেয়ে আশুলিয়ায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন ঢাকা 19 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও ঢাকার ধামরাইয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেছেন ঢাকা 20 আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থী তমিজউদ্দিন। ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্লোগানের রাজনীতি বাদ দিয়ে এবার কাজের রাজনীতি করতে হবে। খুলনা 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু খানজাহান আলী হকার্স মার্কেট সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে খুলনা 6 আসনে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ পাইকগাছার দেলুটি এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। অন্যদিকে খুলনা 5 আসনে বিএনপির প্রার্থী আলিয়াজগড় লবি ফুলতলা গিলেতলা এলাকায় সমাবেশ করেন। কুমিল্লা 4 আসনের 11 দলীয় প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নাটোর 2 আসন সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 12টা ইউনিয়নে আমি ঘুরেছি। রাজবাড়ী 2 আসনে বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন 9 জন প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত করছেন সভা সমাবেশ আর গণসংযোগ। সুনামগঞ্জ 4 আসনের বিএনপি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। নির্বাচিত হলে শহরকে নিরাপদ কর্মসংস্থানমুখী ও মর্যাদাশীল হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন। এছাড়া সারা দেশে পথসভা, লিফলেট বিতরণ ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। আশিকুর রহমান, ATN বাংলা। এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নেই। এবার নিশ্চিন্তে ভোট কেন্দ্রে আসতে পারবেন ভোটাররা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধানের ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন এবং মতবিনিময় সভা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাহিনীর ডাইরেক্টর মিলিটারি অপারেশনস। জানান, ঝুঁকি তৈরি হলে আইনের মধ্যে থেকে সব ধরনের ব্যবস্থা নেবে সেনাবাহিনী। GM তসলিমার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঊর্ধ্বতন সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এই সময় পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন সেনাপ্রধান। সম্মানিত সেনাবাহিনী প্রধান যে দুটি মুখ্য উদ্দেশ্য নিয়ে সকল স্টেকহোল্ডারদের সাথে মত বিনিময় করেছেন, তার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন এবং সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সশস্ত্র বাহিনী একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করণীয় তা করতে বদ্ধপরিকর। পরে সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত সারা দেশ থেকে 10,000-এর বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনী মাঠে প্রায় 1,10,000 সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে
সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। সেনা সদরের ডাইরেক্টর মিলিটারি অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, এবারে নির্বাচনে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে গুজব। এই বিষয়ে সবার সহযোগিতা চান তিনি। আপনারা যদি বস্তুনিষ্ঠ এবং তথ্য নির্ভর একটা সংবাদ যদি আপনারা প্রকাশ করেন, ইলেকট্রনিক এবং যেটা মেইন স্ট্রিম মিডিয়া যেটা, সেখানে যদি এটা নিয়ে আসা যায়, তাহলে এটা অনেকটাই রোধ করা সম্ভব হবে। গত নির্বাচনগুলোতে 40 থেকে 45 হাজার সেনা মোতায়েন থাকলেও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবার 1 লাখেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সব বাহিনী ও সংস্থার হেলিকপ্টার। এবারই প্রথম ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। সচিবালয়ের সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত সংবিধানের 148-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পড়ান, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ সরকার পতনের পর সংসদ ভেঙে দেয়া হয়েছে, স্পিকার পদত্যাগ করে নিখোঁজ, ডেপুটি স্পিকার কারাগারে। সংবিধানের 74-এর 6 অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত আগের স্পিকার, ডেপুটি স্পিকার বহাল থাকবেন বলা হলেও তাদের দিয়ে শপথ পড়ানোর সুযোগ নেই বলে জানালেন আইন উপদেষ্টা। এই অবস্থায় উনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। এই অবস্থায় 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর নতুন সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন তা নিয়ে চলছে আলোচনা। সংবিধানের 148-এর 2 ক অনুচ্ছেদে বলা আছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার শপথ পড়াতে ব্যর্থ হলে পরের 3 দিনের মধ্যে শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। আবার সংসদ কার্যপ্রণালী বিধির 2য় অধ্যায়ের 5-এর 1-এর ধারায় বলা আছে, রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তিও শপথ পড়াতে পারবেন। এখন সেই পথেই হাঁটবে অন্তর্বর্তী সরকার। আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। শপথ করিতেছি। তবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শপথ পড়াবেন প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের। প্রতিমন্ত্রী রূপে মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোটের রাজনৈতিক সচেতনতা বাড়াতে বিতর্ক প্রতিযোগিতার শিক্ষার্থীদের মাঝে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা শেষে শুক্রবার অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। সংসদ নির্বাচন, গণভোট ও প্রতিহিংসার রাজনীতি এমন সব গুরুত্বপূর্ণ ইস্যুতে যুক্তির লড়াইয়ে গত 1 সপ্তাহ ব্যস্ত ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতার্কিকরা। উদ্বোধন ঘোষণা করছি। কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে সপ্তাহব্যাপী নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, তেজগাঁও কলেজ, ইডেন মহিলা কলেজ ও স্টেট ইউনিভার্সিটির বিতার্কিকরা। সবাই একসাথে একই আদর্শে একই বাক্সে ভোট দিবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আদর্শ। মানে স্পিকার, বাংলাদেশে আর কোনো বিনা ভোটের নির্বাচন হোক। কোন সুষ্ঠু নির্বাচনের পরে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হয়েছিল। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বিশ্ববিদ্যালয় পরিসরে তরুণদের নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চর্চা বাড়াতে উদ্বুদ্ধ করবে, এমনটাই মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই ইলেকশনে হাবুট ফিল করে দীর্ঘদিন আকাঙ্ক্ষা মানুষের, যেটা মানুষের পাবে না। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করেই একটা দেশে শান্তি আসে না। আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকেরই উচিত সজাগ থাকা। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ জানান, প্রতিযোগিতার মধ্য দিয়ে বিতার্কিকরা তুলে ধরেছেন নির্বাচনকে ঘিরে তরুণদের আকাঙ্ক্ষার কথা। তরুণ ভোটাররা যারা 1/3 ভোটেরও বেশি ভোট তারা এবারে ভোট দিতে যাচ্ছে, তারা তাদের প্রাণের কথাগুলো বলবে,
তারা তাদের যে অপ্রাপ্তির কথাগুলি বলবে, তারা ভবিষ্যৎ রাজনীতিতে সরকারে যারা আসবে তাদের কাছে প্রত্যাশার কথাগুলো বলবে। এই যে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা যার গ্র্যান্ড ফাইনাল হতে যাচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গিয়ে মানুষের অনেক আশাকাঙ্ক্ষার নির্বাচন। এমন আয়োজন গণতান্ত্রিক চর্চা বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়তা করবে বলে মনে করেন তিনি। যে নির্বাচনটি হতে যাচ্ছে গণতন্ত্রের রক্ষা নির্বাচন, ভোটাধিকার রক্ষা নির্বাচন, যে নির্বাচন জুলাইয়ের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে নির্বাচন, এই নির্বাচনকে আমরা কোনোভাবেই আমরা প্রশ্নবিদ্ধ হতে দিতে চাই না। এই প্রতিযোগিতা অনুষ্ঠানটি আপনারা আগামীকাল সকাল 11টায় এটিএন বাংলা প্রচারিত হবে এবং পরে রাতও প্রচারিত হবে। আপনারা এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দেখবেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে 2 লাখ, রানার আপ দলকে 1.5 লাখ এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে 1 লাখ টাকা, ট্রফি ও সনদ তুলে দেয়া হয়। শ্রেষ্ঠ বক্তাকে দেয়া হয় 50,000 টাকা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সিলেট 4 আসনে দ্বিমুখী লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মুখোমুখি বিএনপির সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও জামাতের জেলা সেক্রেটারি জয়নাল আবেদিন। তবে ভোটারদের অভিযোগ নেই কোনো ভালো মানের স্কুল, কলেজ, মাদ্রাসা। একই সাথে দাবি বেহাল সড়কগুলোর সংস্কারের। সিলেট থেকে ইকবাল মুন্সিকের সাথে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় পাথর উত্তোলনে কড়াকড়ি থাকায় দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। তাই সুষ্ঠু ব্যবস্থাপনায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির তাগিদ ভোটারদের। স্কুলের দরকার, মাদ্রাসা দরকার, এরপরে আপনার এই যে রাস্তাঘাট এগুলো আপনার বাঙ্গা, এগুলাই আপনার সাইজ দেন উন্নত হওয়ার লাগে। রাস্তাঘাটের জন্য খুব বিপজ্জনক, আমরা অনেক সময় কারেন্ট থাকে না। প্রচার প্রচারণা ও রাজনৈতিক হিসেব নিকাশে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং জামাতে ইসলামের প্রার্থী জয়নাল আবেদিনের মধ্যে। যতবার বিএনপি সরকার গঠন করেছে ততবার সিলেটের উন্নয়ন হয়েছে। আমরা প্রথমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের ইয়াং জেনারেশনদেরকে কিভাবে মোটিভেটেড করে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা আশাবাদী ইনশাআল্লাহ সিলেট 4 জনতা গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের মানুষ এবার দীর্ঘদিন পরে তার নিজ এলাকার মাটির সন্তানকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করবে ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে সক্রিয় থাকায় আরিফুল হক চৌধুরীর পরিচিতি দলের তৃণমূল পর্যায়ে রয়েছে জনসমর্থন। অন্যদিকে জামাত প্রার্থী জয়নাল আবেদিনেরও রয়েছে আলাদা ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সিলেট। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর 3 আসনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি মাদারীপুর 3 সংসদীয় এলাকার গোপালপুর এলাকায়। এই সংসদীয় আসনে আমরা যে গোপালপুরের কথা বলছিলাম সেখানে রয়েছি। সেখানে বিএনপি প্রার্থী যিনি আনিসুর রহমান তালুকদার খোকন, তার একটি গণসংযোগ চলছে। এখানে তিনি ছোট্ট একটি উঠান বৈঠক বা সমাবেশের মতো করছেন। এখানে মূলত তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে এই এলাকার উন্নয়নে বা এই সংসদীয় আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরছেন। পাশাপাশি এখানকার যিনি জামায়াত ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন মাওলানা রফিকুল ইসলাম, তিনিও এই সংসদীয় আসনের বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন। তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করছেন। এখন প্রার্থীরা আসলে নাওয়া খাওয়া ভুলে ভোটারদের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করছেন, তার ভোট প্রার্থনা করছেন এবং তারা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কি করতে চান তেমন প্রতিশ্রুতি দিচ্ছেন। এই ছিল সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মাদারীপুর 3 সংসদীয় আসন থেকে আমার কাছে ভোটের প্রচারণার সর্বশেষ খবর। রাজধানীর পল্লবীর 11 নম্বর সেক্টরের একটি বাসা থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন রিকশা চালক মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি ও 2 শিশু সন্তান। পল্লবী থানায় ওসি AKM আলমগীর জাহান জানান, ধারণা করা হচ্ছে মাসুম আত্মহত্যা করেছে, অন্য 3 জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহ বা অভাবের কারণে মাসুম স্ত্রী ও সন্তানদের হত্যা করে নিজে আত্মহত্যা করেছে কিনা তা তদন্তে বের হয়ে আসবে। আমরা এটা তথ্যজনিত একটি ঘটনার সত্যতা প্রাথমিকভাবে পেয়েছি। এতে আরো অনুসন্ধান চলছে এবং জব্দকৃত আলামতগুলো আমরা ফরেনসিক রিপোর্ট কালেকশনের প্রক্রিয়া চালাবো। তাদের মৃতদেহ 4টি মৃতদেহ সোহরাওয়ার্দী
মেডিকেল কলেজ হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং তাদের অনেকের আত্মীয় স্বজন আসে নাই। আসলে আমরা এটা প্রক্রিয়া, আইনগত যে প্রক্রিয়া সেটা আমরা করে সম্পন্ন করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা। রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চাইতে এই প্রক্রিয়া সহজ ছিল। এবারে নির্বাচনে সংসদে অন্তত 1% প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিনিধিত্বের সুযোগ দিতে তাদের আহ্বান উপেক্ষিত হয়েছে বলেও অভিযোগ করেন প্রতিবন্ধীরা। ইমদাদুল্লাহ বাবুর আরেকটি রিপোর্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবন্ধী মানুষের সংখ্যা যে কোনো দেশের জনসংখ্যার 15%। সে হিসেবে দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা হওয়ার কথা 2 কোটির বেশি, কিন্তু সমাজ সেবা অধিদপ্তরের হিসেবে দেশে এখন প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় 46 লাখ। সামাজিক বিভিন্ন সেবা থেকে নানাভাবে বঞ্চিত এসব মানুষ নির্বাচন এলে বঞ্চিত হন ভোটাধিকার প্রয়োগ থেকে। যারা চোখে দেখেন না কিংবা কথা বলতে পারেন না, এমন প্রতিবন্ধী ভোটারকে পড়তে হয় বড় সমস্যায়। রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কমিশন ও রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা অভিযোগ করেন, এবারের ভোটেও তাদের জন্য ভোট দেওয়ার ব্যবস্থা খুবই হতাশাজনক। আমরা আশা করছি যে এ প্রক্রিয়ায় আমাদেরকে যুক্ত না করা হলেও পরবর্তী স্থানীয় নির্বাচন প্রক্রিয়া যেখানে শুরু হবে, নির্বাচন কমিশন অবশ্যই যেন আমাদের পোস্টাল ব্যালটের আওতায় নিয়ে আসে, যাতে করে আমরা অন্তত সুরক্ষিত থেকেই আমাদের ভোটটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারি। ব্রেইল পদ্ধতিতে ব্যালট পেপারটা করা দাবি আমাদের আছে, কিন্তু তার আগের পর্যায়ে এখন অন্তপক্ষে সাহায্যকারীকে নিয়ে পোলিং বুথে আজকে ব্যবস্থাটা হোক। এ সময় নির্বাচনের পর অন্তত প্রতিবন্ধীদের জন্য একটি সংসদীয় ককাস গঠন করতে পরবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংসদে প্রতিবন্ধী ব্যক্তিদের রিপ্রেজেন্টেশন নাই, তাহলে প্রতিবন্ধী ব্যক্তিদের কথাগুলো বলার জন্য কেউ নাই। প্রত্যাশা করি যদি যারা সরকার গঠন করবেন তারা যদি একটা ককাস তৈরি করেন, তাহলে সেই ককাসের মাধ্যমে যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়গুলোকে আরো বেশি সম্পৃক্ত করা যায়। অনেক দেশ আছে, আমি সে স্বপ্ন দেখি যেখানে প্রতিবন্ধীরা যারা বাইরে আসার মতো সক্ষমতা নাই, চলাচলের সক্ষমতা নাই, তাদের বাড়ি থেকে বা যতটুকু পর্যন্ত তিনি আসতে পারেন ততটুকু পর্যন্ত পৌঁছে গিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট তাদের বাড়িতে গিয়ে সংগ্রহ করা হয়। এরকম পদ্ধতি আছে বিভিন্ন দেশে, আমরা সেই জায়গায় যাওয়ার প্রত্যাশা করি। প্রতিবন্ধীদের জীবন সহজ করতে রাজনৈতিক দলগুলো কি করবে ইশতিহারে তা প্রকাশ করার আহ্বানও জানান আলোচকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে তার পরিবার ও ইনকিলাব মঞ্চ। জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে বিকেল থেকে তারা অবস্থান নেয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সদস্য ফাতিমা তানজিম জুমা, ওসমান হাদির স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এ সময় তাদের সংহতি জানান এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি। হাদি হত্যার 50 দিন পার হলেও মূল খুনি ও পরিকল্পনাকারীকে আইনের আওতায় আনতে না পারায় ক্ষোভ জানান তারা। যমুনার কোনো গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এমনকি ভেতরে যত মিডিয়া ছিল তারা আস্তে আস্তে সরে যাচ্ছে, কোনো মিডিয়াকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই অবস্থায় আমরা আমাদের ভেতরে থাকা ভাইদেরকে নিয়ে শঙ্কিত। আবারও সালাম স্টিল ভোটের গাড়ি। সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। ঢাকার পার্শ্ববর্তী জেলা হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে, গড়ে ওঠেনি শিল্প কারখানা। ভোটাররা বলছেন এবারের নির্বাচনে এই জেলার উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। আরও জানাচ্ছেন সাজ্জাদ জাহান। টাঙ্গাইলের মির্জাপুর, একদিকে দিগন্তজোড়া কৃষিভূমি, আরেকদিকে সবুজ চরাঞ্চল। প্রাকৃতিক বৈচিত্র্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করলেও এখানকার মানুষের জীবনে লাগেনি উন্নয়নের ছোঁয়া। একদিকে ভোটারদের দীর্ঘ 17 বছর ভোট দিতে না পারার আক্ষেপ, অন্যদিকে জীবনমান উন্নয়নের প্রত্যাশা। টাঙ্গাইল 7 আসনে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী জানান, নির্বাচিত হলে নদীবেষ্টিত এই অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটাবেন। আমাকে মহান সংসদে পাঠালে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব
আপনাদের এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড অগ্রাধিকার ভিত্তিতে যেটার গুরুত্ব বেশি সেই কাজটা আগে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একই আসনের 11 দলীয় জোটের জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন অভিযোগ করেন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থ হচ্ছে প্রশাসন। প্রশাসন বর্তমান যে ভূমিকা রাখতেছে এই ভূমিকা যদি নির্বাচন হয় তাহলে আমরা আশানুরূপ নিরপেক্ষতা পাবো এটা আমি বিশ্বাস করতে পারতেছি না। এদিকে টাঙ্গাইল সদর আসনে ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছেন, কবে 12 তারিখ আসবে আর ধানের শীষে ভোট দিবে। আমি এমনভাবে কাজ করব যাতে টাঙ্গাইল সদরে কোনো যুবক কোনো তরুণ বেকার না থাকে, সবার যাতে কর্মসংস্থান হয়। বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে হরিণ মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালও রয়েছেন মাঠে। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। ধানের শীষের সমর্থকরা আমার গাড়ি বহরে হামলা করে এবং 7 জনের মতো আহত হয়। এই জন্য এখানে আমি মনে করি যে এখনো নির্বাচনের পরিবেশ পুরোপুরি শান্ত বলে আমি মনে হই না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, টাঙ্গাইল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়া 2 আসনের মহাস্থানঘর ত্রিমোহন এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মহস্থান 3 মোহনীতে। এটি বগুড়া 2 আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থী রয়েছেন তারা দিনভর তাদের প্রচারণা চালিয়েছেন। বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বগুড়া এই 2 আসনে। এই এলাকায় বিএনপি প্রার্থী রয়েছেন মীর শাহে আলম এবং 10 দলীয় জোট থেকে জামায়াত ইসলামী প্রার্থী রয়েছেন আবু আজাদ মোহাম্মদ শাহাবুজ্জামান। নাগরিক ঐক্য থেকে কেতলি মার্কা নিয়ে এই এলাকা নির্বাচন করছেন মাহমুদুর রহমান মান্না এবং এই এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 42,000-এরও বেশি। এলাকায় যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা আমাদেরকে জানিয়েছেন ভূমি দখল থেকে শুরু করে মাদক চাঁদাবাজ এবং এই এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখবেন এই এলাকার মানুষরা কিন্তু তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই মুহূর্তে এলাকার কিছু স্থানীয় বাসিন্দা আমার সঙ্গে আছে, তাদের কাছে জানতে চাই আগামী নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। আমাদের জনগণের স্বার্থে যারা উন্নয়ন করবে আমরা তাকেই ভোট দেবো। যে প্রার্থী এলাকার উন্নয়ন করবে তাকেই কিন্তু এলাকার মানুষরা ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে এলাকার মানুষরা আমাদেরকে জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে বগুড়া 2 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নির্বাচনের 3 দিন আগে 1000 কোটি টাকার বাস কিনতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বিআরটিসি। অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে 340টি সিএনজি সিঙ্গেল ডেকার এসি বাস কিনতে চায় রাষ্ট্রায়ত্ত এই সংস্থা, যেখানে ঠিকাদার নিয়োগ, বাসের মান ও দাম নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। আর প্রকল্প পরিচালক বলছেন তাড়াহুড়ো করে নয়, বরং দাতা সংস্থার গাইডলাইন অনুযায়ী নিয়ম মেনেই টেন্ডার প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে। তরিক ইসলামের রিপোর্ট। যাত্রী সেবার মান বাড়াতে 2023 সালে অনুমোদন হয় বিআরটিসি 340টি সিএনজি চালিত একতলা শীতাতপ নিয়ন্ত্রিত বাস সংগ্রহ প্রকল্প। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প ব্যয় ধরা হয় 1133 কোটি টাকা, যেখানে দীর্ঘ 2.5 বছরেও নেই কোনো অগ্রগতি। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে 340টি বাস কিনতে বিআরটিসির টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই পরিচালক। আমরা মনে করি না যে এই সময়ে এত দ্রুত এরকম একটি সিদ্ধান্ত নেবার প্রয়োজন রয়েছে। নতুন যেহেতু একটা সরকার আসছে এবং তাদের নিজেদের যেহেতু এক ধরনের রাজনৈতিক দিগ্ভাস রয়েছে, সুতরাং উচিত হবে এই ধরনের বড় প্রকিউরমেন্টের বিষয়গুলো নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করা। এদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে সিঙ্গেল ডেকার এসি বাস ক্রয় নিয়ে প্রশ্ন তুলেছেন বুয়েটের যোগাযোগ বিশেষজ্ঞ। বিগত 1 দশকে যে বাসগুলি কেনা হয়েছে, গড়ে যে দাম পড়েছে তার চেয়ে 3 গুণ বেশি এখানে ব্যয় হচ্ছে। তো জনমনে কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, হয়তোবা এখানে বেটার টেকনিক্যাল স্পেসিফিকেশন আছে। তো সেই জায়গায় যদি আমরা সেই পুরাতন যে উপকরণ এবং পুরাতন যে স্পেসিফিকেশনের বাসগুলো যদি কিনি, প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বাসগুলো সাস্টেনেবিলিটির দিক থেকে ঘাটতি হবে। কিন্তু তবে সব অভিযোগ অস্বীকার করে প্রকল্প পরিচালক জানান কোনো তাড়াহুড়ো নয়, দাতা সংস্থার শর্ত মেনেই চলছে বাস ক্রয় কার্যক্রম। লোনের যে এগ্রিমেন্ট, যারা লোন প্রোভাইডার কোরিয়ান যে ইডিসিএফ, আপনারা হয়তো জেনে থাকতে পারেন, ইডিসিএফ এবং কোরিয়ান এক্সিম ব্যাংক, তাদের দিক নির্দেশনা, তারা আমাদেরকে বিডিং ডকুমেন্টস যখনই অ্যাপ্রুভাল দিয়েছে
একই সাথে আমাদেরকে কখন বিডিং করব সেইটারও একটা কনকারেন্স তারা আমাদেরকে দিয়েছে। এটা 340টি সিএনজি বাস প্রকল্প, এই সিএনজি বাস প্রকল্প হিসেবে এই প্রজেক্ট, এটা কোনো ইলেকট্রিক ভেহিকল প্রজেক্ট নয়। এরই মধ্যে কয়েক দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। কয়েক গুণ বেশি দামে পুরাতন মডেলের এসব বাস ক্রয়ের মাধ্যমে প্রকল্পের মান ও যাত্রী সেবা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চলমান উত্তেজনার প্রশমনে শুক্রবার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রাথমিকভাবে তুরস্কের ইস্তানবুলে বসার কথা থাকলেও দুপক্ষই এখন ওমানের মাসকাটে আলোচনায় বসবে বলে রাজি হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু নিয়ে এখনো অনড় অবস্থানে দুই দেশ। এ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিষয়ের পাশাপাশি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে সশস্ত্র দলগুলোকে সমর্থন দেয়া এবং দেশটির জনগণের সঙ্গে আচরণের বিষয়গুলো আলোচনায় থাকতে হবে। জবাবে ইরান স্পষ্ট জানিয়েছে, পারমাণবিক বিরোধ নিয়ে আলোচনাকে তেহরান স্বাগত জানায়, কিন্তু এর বাইরে ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। বরং এই বিষয়ে মার্কিনীদের চাপ আলোচনাকে ব্যাহত করবে। চট্টগ্রাম বন্দরে চলমান লাগাতার কর্মবিরতি ও নজিরবিহীন অচলাবস্থার কারণে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য এবং জাতীয় অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে। এই অবস্থা নিরসনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের গুলশান কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিইএফ, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই সহ বিভিন্ন শীর্ষ বাণিজ্য সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা বন্দর অচলাবস্থার ফলে শিল্প ও বাণিজ্যে যে ভয়াবহ ক্ষতি হচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত কার্যকর সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। রাজধানীতে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের চলমান মানবাধিকার পরিস্থিতি, নাগরিক অধিকার সংরক্ষণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল লতিফ মাসুম। প্রধান অতিথি ছিলেন ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাশেম চৌধুরী। এ সময় রোকেয়া হল ছাত্র সংসদের সাবেক ভিপি সেলিমা আক্তার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। এবারে খেলার খবর। আকবর আলীর দুরন্ত একাদশকে ৬ উইকেটে হারিয়ে অদম্য বাংলাদেশ টি-20 কাপ ক্রিকেটে শুভ সূচনা করল লিটন দাসের ধূমকেতু একাদশ। ১৪৫ রানে জয় টার্গেটে নেমে লিটন দাস ও সাইফ হাসানের 50-তে ২৩ বল হাতে রেখেই ৪ উইকেটে ১৪৬ রান তুলে জয় পায় ধূমকেতু। লিটন দাস সর্বোচ্চ ৬৫ রানে অপরাজিত থাকেন আর সাইফ হাসান করেন ৫০ রান। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং করে ১৪৩ রান অল আউট হয় দুরান্ত একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন রবিন, অধিনায়ক আকবর আলী করেন ১৮ রান। ধূমকেতুর বোলারদের মধ্যে রিশাদ হোসেন ২১ রানে ৩ উইকেট তুলে নিয়ে দুরন্তর ইনিংসকে বড় হতে দেননি। নিরাপত্তার কারণে ভারতে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে না যাওয়ায় খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে বিসিবি এই টুর্নামেন্টের আয়োজন করে। সরকারি নির্দেশে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে শঙ্কা জেগেছিল তার মধুর সমাপ্তি হলো। নিলামের আগে সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে বাংলাদেশের কাটার মাস্টারকে। এর আগে ২০১৬ ও ২০১৮ মৌসুমেও তিনি এই দলটির হয়ে মাঠ মাতিয়েছিলেন মুস্তাফিজ। লাহোর কালান্দার্স ৬,৪৪,০০,০০০ পাকিস্তানি রুপিতে কিনেছে টাইগার পেসারকে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর ধানমন্ডি ব্রাঞ্চে অনুষ্ঠিত হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ইংলিশ মিডিয়ামের অ্যানুয়াল স্পোর্টস। শিক্ষার্থীদের প্রাণ চাঞ্চল্য, শৃঙ্খলা ও খেলাধুলায় উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল নাজাস সালাওয়াত আনুষ্ঠানিকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা ও ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের খেলোয়াড় শেখ মুরসালিন। বিশেষ অতিথি ছিলেন শাহিন রেজা, বাংলাদেশ ও নেপালের অক্সফোর্ড একিইউ এর কান্ট্রি ডিরেক্টর এবং ব্রিটিশ কাউন্সিলের অ্যাকাউন্ট ম্যানেজার সাইদ ফাহিম ফয়সাল। দিনব্যাপী আয়োজনে সেলফ ডিফেন্স ও কুংফু প্রদর্শন এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে শিক্ষার্থীরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। আশুলিয়ায় মরদেহ পোড়ানো সহ 7 হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ও ডিআইজি নুরুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, বাকিদের বিভিন্ন মেয়াদের সাজা, রাজসাক্ষী খালাস। এবারে নির্বাচনে চাঁদাবাজ মামলাবাজদের পরাজিত করবে জনগণ। নওগাঁর জনসভায় জামাতের আমির মাস্তানি হুমকির রাজনীতি বন্ধ না হলে জুলাইয়ের মতো আন্দোলনের হুঁশিয়ারি। কাল ঘোষণা করা হবে বিএনপি নির্বাচনী ইশতেহার। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সবশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলের প্রধান তারেক রহমান। নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। টান টান উত্তেজনায় রাজধানী সহ সারা দেশে চলছে প্রচারণা। আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না গত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানালেন আইন উপদেষ্টা। এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। ব্রিফিংয়ে সেনা সদর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার ভোট আয়োজনে বড় হুমকি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।